লাল রঙের একটা অদ্ভুত লম্বা লাইন, যার কারণে মানুষের জীবন পুরোপুরি পাল্টে যেতে শুরু করে। আজকে এমনই একটা মেয়ের গল্প শোনাবো আপনাদের, যে কিনা মানুষের মাথায় অদ্ভুত এক লাল রঙের রেখা দেখতে পেত। কারো মাথায় একটা রেখা, আবার কারো মাথায় অনেকগুলা, আবার কারো মাথায় একেবারেই নেই। এই রেখাগুলোর কারণে ওই মেয়েটার জীবনে এক অদ্ভুত আর রহস্যময় মোড় চলে আসে। এরই মাঝে তার মতো আরও অনেকেই ওই রেখাগুলো দেখতে শুরু করে, তবে সেটা খালি চোখে নয়, একটা চশমার সাহায্যে। কি রহস্য লুকিয়ে আছে এই চশমার মধ্যে, আর এই রেখার মানেটাই বা কি? এটা কি কোনো অভিশাপ নাকি আশীর্বাদ? এইসব প্রশ্নের উত্তর জানবো সদ্য মুক্তি পাওয়া মোস্ট হাইপ ড্রামা এস লাইনের গল্প থেকে, যার প্রত্যেকটা মুহূর্ত এতটাই সাসপেন্সে ভরপুর, আপনি বোর হওয়ার এক বিন্দু সুযোগ পাবেন না। আর শেষের টুইস্ট নিয়ে কোনো কিছু বলারই নেই, পুরাই মাথা নষ্ট করা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের এই গল্পটি। শুরুতেই আমরা শিন নামের একটা মেয়েকে দেখতে পাই। বয়সে কলুজে পুরোই মনে হচ্ছিল। মেয়েটাকে দেখতে বেশ অদ্ভুত আর অগোছালো লাগছিল। দেখে বোঝাই যাচ্ছে বহুদিন সে তার রুম থেকে বেরই হয়নি। তবে তার থেকেও বেশি অদ্ভুত কি জানেন? শিনের একটা সুপার পাওয়ার রয়েছে। সে ছোটবেলা থেকেই মানুষের মাথায় কিছু অদ্ভুত লাল রঙের রেখা দেখতে পায়, যেগুলোকে এস লাইন বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই এস লাইন মূলত কি? মূলত এটা মানুষের রিলেশনশিপ স্ট্যাটাসকে ডিফাইন করে। বেসিক্যালি আসলে এটা ফিজিক্যাল রিলেশনের কথাই আর কি বোঝায়। তো যার এস লাইনের সংখ্যা যতগুলো, তার ফিজিক্যাল রিলেশনের সংখ্যাগুলো আসলে ততগুলা। তো শিন গাড়ির হর্ন শুনে বাইরে তাকালে তার প্রতিবেশী সাইমকে দেখতে পায়। মেয়েটার বাবা মা নেই। চাচা মিস্টার হানের সাথে একটা ছোট্ট বাড়িতে থাকে সে, কিন্তু তার সাথেও সাইমের সম্পর্ক তেমন একটা ভালো না। হান কখনোই তার কেয়ার করতো না, নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকতো সে। তো সেদিন সাইম স্কুলে যাওয়ার সময় হান তাকে ড্রপ করে দিতে চায়, কিন্তু সাইম রাজি হয় না। একদিন হানের মাথায় অনেকগুলো এসলাইন দেখে শিন তৎক্ষণাৎ ভয় পেয়ে জানালাটা আটকে দেয়। এরপর তার অতীতের কথাগুলো মনে পড়তে থাকে। ছোটবেলায় সে তার বাবার মাথায়ও অনেকগুলো এসলাইন দেখেছিল, যাদের মধ্যে একটা তার খালার সাথে কানেক্টেড ছিল। ছোট শিন কিছু না বুঝেই সেটার একটা ছবি এঁকে ফেলে, আর পরবর্তীতে যখন তার মা ওই ছবিটা দেখে তখন সে সব কিছুই বুঝে যায় এবং রাগের মাথায় শিনের বাবাকেই চাকু দিয়ে মেরে ফেলে। নিজের চোখে এই ঘটনা দেখে শিন ভীষণ ভয় পেয়ে যায়। সেই সময় ওই লাইনের মানেটা সে বুঝতে না পারলেও বড় হওয়ার পর সে বুঝতে পারে এই লাইনটা অনেক ভয়ঙ্কর, আর সে ওই লাইনটা এড়িয়ে চলার জন্য সবার থেকে দূরে থাকতে শুরু করে দেয়। তবে এটা ছাড়াও শিনের আরও একটি সুপার পাওয়ার আছে, তবে সেটার ব্যাপারে আমরা পরে জানতে পারবো। যাই হোক, সে প্রতিনিয়ত এটা নিয়ে রিসার্চ করত, তার এই এস লাইন দেখার কারণ কি আর সে এটা থেকে কিভাবে মুক্তি পাবে। কিন্তু আজ পর্যন্ত সে কোনো কারণ বা উপায় খুঁজে পায়নি। এসব নিয়ে ভাবতে ভাবতেই হঠাৎ তার এক নতুন প্রতিবেশী তার সাথে পরিচিত হতে চলে আসে, কিন্তু বারবার কলিং বেল বাজানোর পরেও শিন দরজা খোলে না। তাই মেয়েটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর শিনের জন্য আনা ফলগুলো দরজার বাইরে রেখে দেয়। মেয়েটা চলে যাওয়ার পর শিন চুপটি করে ফলগুলো নিয়ে গিয়ে খেতে শুরু করে দেয়। দেখে মনে হচ্ছিল সে অনেকদিন কিছু খায়নি। অন্যদিকে আমরা সাইমকে দেখতে পাই। স্কুলের কিছু দুষ্ট মেয়েরা মিলে তাকে বিরক্ত করছিল। তাদের লিডার ছিল হাউন। সে সাইমকে মারধর করে তার কাছে টাকা চায়, মানে স্কুলের মধ্যেও আর কি চাঁদাবাজি। তো সে সাথে সাইমকে হুমকিও দেয় যে সে যদি টাকা না দেয় অথবা এই ব্যাপারে তার চাচাকে কিছু জানায়, তাহলে হাউন তাকে স্কুলের ছাদ থেকে ফেলে দেবে। হাউনের ভয়ে বেচারি তার চাচাকে কিছু বলতেও পারে না, আর বলে কোনো লাভ হবে বলে সে মনেও করে না, কারণ হান তার ব্যাপারে ভীষণ উদাসীন। সে একজন ডিটেকটিভ, তাই নিজের কাজ এবং সারি সারি গার্লফ্রেন্ড নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। তো একদিন একটা মেয়ের মার্ডার কেসে তদন্ত করতে যায় সে। পুরো বাড়ি খুঁজেও সে বিশেষ কোনো ক্লু খুঁজে পায় না। শুধু এটা বুঝতে পারে যে মেয়েটা প্রায় সময় বাইরে থেকে খাবার অর্ডার করত। এরপর সে আশেপাশের মানুষদের কাছে জিজ্ঞেস করলে জানতে পারে গত সন্ধ্যায়ও মেয়েটার বাড়িতে একজন ডেলিভারি বয় এসেছিল, তবে সে হেলমেট পরা ছিল বলে তার চেহারাটা কেউ দেখতে পায়নি। এরপর হান তার কলিগ জুনের সাথে কেসটা নিয়ে ডিসকাস করছিল। না মেয়েটার উপরে কোনো শারীরিক নির্যাতন হয়েছে, না তার বডি থেকে কোনো কিছু চুরি হয়ে গেছে, না তার বাড়ি থেকে কোনো কিছু চুরি হয়ে গেছে। তাই জুনের সন্দেহ হচ্ছিল যে কাজটা কোনো সাইকোপ্যাথের হতে পারে। হান তখন তাকে মেয়েটার রিলেশনশিপ স্ট্যাটাস জিজ্ঞেস করলে জুন বলে মেয়েটার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু অনেকদিন যাবত তার সাথে কোনো সম্পর্ক নেই। হান তখন তাকে মেয়েটার বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিতে বলে।
সেদিন সন্ধ্যায় সে নিউজে ওই মেয়েটার কেসের ব্যাপারে দেখছিল। পুলিশের ধারণা ওই হেলমেট পরা ডেলিভারি ম্যানটাই হচ্ছে খুনি। শিন তখন লক্ষ্য করে ওই ডেলিভারি ম্যানের মাথায় একটা এস লাইন আছে, যেটা খুবই রেয়ার। এমন সময় সে তার পাশের বাড়ির ওই মেয়েটার কাছে হুবহু একই রকম হেলমেট পরা একটা লোককে আসতে দেখতে পায়। শিন তখন ভয়ে তাড়াহুড়ো করে পুলিশকে ফোন করতে যায়, কিন্তু দুঃখের বিষয় তার ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। সে দৌড়ে গিয়ে ফোনটা চার্জারে কানেক্ট করে আর পুলিশকে ফোন করে। তখনই হঠাৎ সে দেখতে পায় লোকটা আসলে ওই মেয়ের বয়ফ্রেন্ড ছিল, তাই সে ফোনটা কেটে দেয়। এদিকে পরদিন সকালে হাউন স্কুলে গিয়ে সাইমকে খুঁজে না পেয়ে তার লকারটা ভেঙে তার লাভ লেটারগুলো পড়তে শুরু করে দেয়। সাইম আসলে হাউনের ভয়ে সেদিন স্কুলে যায়নি, কারণ তার তো টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। এর মাঝে হান বাড়ি ফিরে আসলে সাইম তার কাছে টাকা চায়। হান তখন তার কাছে থাকা সব টাকা দিয়ে দেয় আর জিজ্ঞেস করে সে টাকাগুলো দিয়ে কি করবে, কিন্তু সাইম কোনো উত্তর দেয় না। সোজা রুমে ঢুকে হানের মুখের উপরে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর জুন হানকে ফোন করে জানায় গত রাতে তার এলাকা থেকে শিন নামের একটা মেয়ের ফোন এসেছিল এবং সে হেলমেটওয়ালা একটা লোকের ব্যাপারে কিছু বলছিল। সেটা শুনে হান শিনের বাড়িতে চলে যায়, কিন্তু সে অনেক ডাকাডাকি করা সত্ত্বেও শিন দরজা খোলে না। এমন সময় সেখানে একটা চশমা পরা লোক এসে বলে কোনো লাভ নেই, মেয়েটা কখনোই বাইরে আসে না, এমনকি তার ডাস্টবিনের ময়লা আবর্জনাও অন্য কেউ ফেলে দিয়ে যায়। তবুও হান বারবার দরজায় নক করতে থাকে। শেষমেশ শিন দরজাটা একটু ফাঁকা করে বলে গতরাতে আমার বুঝতে একটু ভুল হয়েছিল। এই কথা বলেই শিন আবারও দরজাটা আটকে দেয়। সেই রাতে সে হেলমেট পরা লোকটা শিনের বিল্ডিংয়ে চলে আসে। শিন এখানে দরজার লুকিং হোল দিয়ে তাকে দেখছিল। তখন সে হঠাৎ লক্ষ্য করে লোকটা যেতে যেতে থেমে গেছে। এরপর সেও এসে শিনের লুকিং হোলে উকি মেরে ভেতরে দেখার চেষ্টা করে। এটা দেখে শিন ভীষণ ভয় পেয়ে যায়। অন্যদিকে হাউন সাইমকে মেসেজ করে হুমকি দেয় যে যদি সে আগামীকাল স্কুলে টাকা নিয়ে না আসে তাহলে তার পরিণতিটা ভয়ঙ্কর হবে। বেচারি সাইম খুবই চিন্তায় পড়ে যায়, কারণ তার চাচা যে টাকাগুলো দিয়েছিল সেটা যথেষ্ট ছিল না। এই জন্য সে একটা এটিএম এর কাছে চলে যায়। এমন সময় সে বৃদ্ধ একটা মহিলাকে এটিএম থেকে টাকা তুলতে দেখে আর সে তাকে ফলো করতে শুরু করে। কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করেই অনেকগুলো লোক সেখানে চলে আসলে সে আর টাকাগুলো নিতে পারে না। তো পরের দিন হান অফিসে গেলে জুন তাকে জানায় সে ওই মৃত মেয়েটার বয়ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিয়েছে, যে কিনা শিনদের বিল্ডিংয়েই থাকে এবং সে সাইমদের স্কুলের টিচার। লোকটার নাম গেউজিন। হান লোকটার ছবি দেখে ভীষণ অবাক হয়ে যায়, কারণ গেউজিনই তো তাকে শিনের দরজায় ধাক্কাধাক্কি করতে নিষেধ করেছিল। তখন জুন আরও জানায় গত মাসে তারা যে মেয়েটার খুনের তদন্ত করেছিল গেউজিন তার সাথে একই জিমে যেত, অর্থাৎ দুটো ভিকটিমের সাথে কোনো না কোনোভাবে সে জড়িত। তখন হান দ্রুত গেউজিনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। এমন সময় হানের কাছে হসপিটাল থেকে কল আসে যে তার বাবা হসপিটালে ভর্তি। তাই হান জুনকে গেউজিনের বাড়িতে পাঠিয়ে দিয়ে হসপিটালে চলে যায়। আর সেখানে গিয়ে সে জানতে পারে তার বাবা হঠাৎ উধাও হয়ে গিয়েছে। সে দৌড়ে ছাদে চলে যায়, কারণ সে জানতো তার বাবা ছাদে আছে। সেখানে গিয়ে সে দেখে তার বাবা কর্নিশে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। তবে সৌভাগ্যবশত হসপিটালের স্টাফরা সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে জুন গেউজিনের বাড়িতে গিয়ে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সে দেখে একটা রুমের ভেতরে লাল আলো জ্বলছে, বাড়িতে কেউই নেই। সে কৌতূহলবশত সেই রুমে গিয়ে দেখে একটা বোর্ডে বেশ কিছু ইনফরমেশনের পয়েন্ট আউট করা আছে। সে দ্রুত হানকে ফোন করে জানায় ওই বাড়িতে কিছু একটা ঝামেলা আছে, তার খুব ভয় লাগছে। হান তখন তাকে আশ্বস্ত করে যে চিন্তার কোনো কারণ নেই, সে অলরেডি রওনা হয়ে গেছে। কিন্তু তার মধ্যেই হঠাৎ গেউজিন আড়াল থেকে বেরিয়ে এসে জুনের উপরে অ্যাটাক করে তাকে মেরে ফেলে। হান বারবার জুনকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। তখন সে বুঝে যায় নিশ্চয়ই জুনের সাথে কোনো অঘটন ঘটেছে। এদিকে গেউজিন জুনকে মারার পর বলে আর মাত্র একটা বাকি। এরপর সে শিনের ওই প্রতিবেশী মেয়েটার বাড়িতে যায়। সেটা দেখে শিন দ্রুত পুলিশকে কল করতে গেলে আজও সে দেখতে পায় তার ব্যাটারিটা ডেড। সে আর কোনো উপায় না পেয়ে কিচেন থেকে একটা ছুরি তুলে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে, কিন্তু বহু বছর ধরে রুমে আটকা থাকার কারণে বেচারি ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিল না। দু এক কদম হাঁটতে না হাঁটতে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে গেউজিন ততক্ষণে ওই মেয়েটার উপরে অ্যাটাক করতে শুরু করে। অদ্ভুত ব্যাপার হচ্ছে গেউজিনও মেয়েটার মাথায় এস লাইন দেখতে পাচ্ছিল। তো ঠিক সেই মুহূর্তে শিন এসে মেয়েটাকে ছেড়ে দিতে বলে। তার হাতে ছুরি দেখে গেউজিন ঠাট্টা করে বলে, ও তুমি আমাকে মারার জন্য ছুরি নিয়ে এসেছো? এরপর সে শিনের কাছ থেকে চাকুটা কেড়ে নিয়ে তাকে মেরে ফেলতে যায় আর তাকে চাকুটা ঢুকিয়েও দেয়। শিন তখন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর গেউজিন আবারও ওই মেয়েটাকে মারার চেষ্টা করে।
তাদের ধস্তাধস্তিতে গেউজিনের চোখের চশমাটা খুলে পড়ে যায়। সে তখন পাগলের মতো চশমাটা খুঁজতে শুরু করে দেয়, আর সেটা খুঁজে পেয়ে সে আবারও একটা ভয়ঙ্কর হাসি দিয়ে মেয়েটার উপরে ঝাঁপিয়ে পড়ে। এরই মাঝে হান গেউজিনের ফ্ল্যাটে পৌঁছে গিয়েছিল। সেখানকার অবস্থা দেখে সে বেশ ঘাবড়ে যায়। সে বুঝতে পারে আসলে কিছু একটা ঝামেলা আছে। এমন সময় সে ওই মেয়েটার চিৎকার শুনে জানালায় তাকালে দেখতে পায় গেউজিন মেয়েটাকে মারতে যাচ্ছে। এরই মাঝে শিনের জ্ঞান ফিরে আসলে সে গেউজিনের পায়ে ছুরি বসিয়ে দেয়। এতে গেউজিন রেগে শিনের উপরে অ্যাটাক করতে গেলেই হান তাকে সেখান থেকে গুলি করে মেরে ফেলে। আর তখন গেউজিনের চোখের সামনে থেকে ওই এস লাইনগুলো গায়েব হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, মারা যাওয়ার পরেও শিন আবার বেঁচে কিভাবে উঠল? এটাই হচ্ছে তার আরেকটা সুপার পাওয়ার। তার হিল করার ক্ষমতা আছে। তার যে কোনো ধরনের আঘাত এমনিতেই সেরে যায়। এসলাইনের অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সে বেশ কয়েকবার সুইসাইড করারও চেষ্টা করেছিল, কিন্তু তার এই দ্বিতীয় পাওয়ারটির জন্য সে কোনোবারই সফল হতে পারেনি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স এবং পুলিশ টিম এসে সবাইকে উদ্ধার করে। শিন বুঝে গিয়েছিল গেউজিন নিশ্চয়ই এসলাইন দেখতে পায়, কিন্তু কিভাবে? তখনই তার গেউজিনের পাগলের মতো চশমা খোঁজার ব্যাপারটা মনে পড়ে যায়। সে বুঝতে পারে ওই চশমার কারণেই সে এসলাইনগুলো দেখতে পাচ্ছিল। এসব কথা ভাবতে ভাবতেই সে নিজের রুমে ফিরে যায়। এর মাঝে হান এসে তার সানগ্লাসটা এগিয়ে দেয়, যেটা রুমের বাইরে পড়েছিল, আর তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। কিন্তু শিন রাজি হয় না, বরং তাড়াহুড়ো করে তার রুমে ফিরে আসে। ওইদিকে হান কাজ ছেড়ে বাড়ি ফেরার সাথে সাথেই সাইম তার কাছে আবারও টাকা চায়। তখন হান একটু বিরক্ত হয়ে বলে, তুমি কি আমাকে এটিএম মেশিন পেয়েছো নাকি? সাইম তখন চুপ হয়ে যায়। হান তাকে দেখে বুঝতে পারছিল সাইমের স্কুলে কিছু একটা হয়েছে। সে সাইমকে বলে, তোমার কি কিছু হয়েছে সেটা তুমি আমাকে খুলে বলতে পারো, আমরা একসাথে সমাধান করার চেষ্টা করতে পারি। সেটা শুনে সাইম বলে, কি করবে তুমি? আমার ভালো মন্দ নিয়ে তোমার তো কোনো মাথা ব্যথাই নেই, তাহলে এসব নাটক কেন করছো? হান তখন রেগে সেখান থেকে উঠে যাচ্ছিল। তখনই সাইম হাউনের ব্যাপারটা তাকে জানিয়ে দেয়। এদিকে শিন এতদিনে উপলব্ধি করতে পেরেছে যে তার এই এসলাইন দেখার পাওয়ারটা কোনো অভিশাপ নয়, এটা দিয়েও মানুষের জীবন বাঁচানো সম্ভব। কিন্তু এখন সে কি করবে? কিভাবে সে এই পাওয়ারটাকে কাজে লাগাবে? এটা সে ভেবে পাচ্ছিল না। তখন সে তার দাদির ছবিগুলো দেখতে শুরু করে। কেন যেন ছবিগুলো দেখে তার মধ্যে একটা অন্যরকম উচ্ছ্বাস কাজ করে। সে তৎক্ষণাৎ রুমের জানালা খুলে দেয় যাতে আলো বাতাস ভেতরে ঢুকে পড়ে। এরপর রুমগুলো পরিষ্কার করতে শুরু করে। এরই মাঝে তার কাছে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ আসে। মেসেজে বলা ছিল, আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, পারলে হ্যারিউডের স্কুলে এসে আমাকে খুঁজে বের করো। শিন তখন বেশ চিন্তায় পড়ে যায় যে কে এই ব্যক্তি, আর কেনই বা তাকে মেসেজ করে এসব কিছু জানাচ্ছে। পরের দিন সাইম স্কুলে গিয়ে দেখে হাউন আর তার সঙ্গীরা বোর্ডে তার নামে নানা রকম আজে বাজে কথা লিখে রেখেছে, কিন্তু সে কোনো রকম রিয়্যাক্ট করে না। তখন হাউন ওই লাভ লেটারগুলো ক্লাসের সামনে জোরে জোরে পড়তে শুরু করে। সাইম তাকে থামানোর চেষ্টা করলে মেয়েটা সবার সামনে তাকে আবারও পেটাতে শুরু করে, কিন্তু সৌভাগ্যবশত তাদের টিচার হেনা তাকে এসে আটকায়। এরপর সাইমকে আলাদা ডেকে নিয়ে গিয়ে তাকে বোঝায় যে এভাবে মারপিট করা উচিত নয়, কিন্তু সাইম তার কথা পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন স্কুল থেকে বেরোনোর সময় সে যখন তার লকার খোলে তখন সেখানে হুবহু গেউজিনের মতোই একটা চশমা সে দেখতে পায়। সে বুঝে উঠতে পারছিল না চশমাটা সেখানে কিভাবে এলো, তবুও সে কৌতূহলবশত সেটা নিজের কাছে রেখে দেয়। বাড়ি ফিরে সে চশমাটা পরে আয়নার সামনে দাঁড়ালে নিজের মাথার উপরে একটা এস লাইন দেখতে পায়, আর সে অনেক অবাক হয়ে যায়। সে লাইনটা ধরার চেষ্টা করে কিন্তু পারে না। এদিকে হান গেউজিনের খুন করার মোটিভ খোঁজার চেষ্টা করছিল। খুঁজতে খুঁজতে সে ওই লাল আলোওয়ালা রুমে চলে যায়। সেখানে সে দেখতে পায় দেয়ালে অনেকগুলো লাল রঙের দাগ কাটা, অর্থাৎ সেগুলো হচ্ছে সেই এস লাইন। তবে হান যেহেতু এস লাইনের ব্যাপারে কিছুই জানতো না, তাই সে কিছুই বুঝে উঠতে পারে না। সেদিন হান কাজ ছেড়ে বাড়ি ফেরার সময় সাইম তার মাথায় অনেকগুলো এস লাইন দেখে ভয়ে চিৎকার দিয়ে বাইরে বেরিয়ে আসে। তখন সে প্রত্যেকটা মানুষের মাথায় এস লাইন দেখতে পাচ্ছিল। ব্যাপারটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগে। ঘটনাক্রমে শিনও তার এই অদ্ভুত কার্যক্রম লক্ষ্য করে। ততক্ষণে সাইম ওই লাইনগুলোর মানে বুঝতে পারে। পরদিন সে বেশ খুশি মনে স্কুলে যায়। সেখানেও সে সবার মাথায় এস লাইন দেখতে পাচ্ছিল। সে লক্ষ্য করে হিনা ম্যাডামের মাথায় কোনো এস লাইন নেই, অর্থাৎ সে আজ পর্যন্ত কারোর সাথে সম্পর্কে জড়ায়নি। এমন সময় তার চোখ পড়ে হাউনের দিকে। সে দেখতে পায় হাউনের মাথায় দুটো এস লাইন দেখা যাচ্ছে এবং তার মধ্যে ওই স্কুলের একটা কারোর সাথে কানেক্টেড। সে ওই কানেকশন খুঁজতে গিয়ে দেখে লাইনটা স্কুলের একজন টিচার পার্কের সাথে কানেক্ট করা। তখন তার আর ঘটনা বুঝতে বাকি থাকে না। সেদিন তাদের ক্লাসে একটা নতুন স্টুডেন্ট আসে, আর সেটা আর অন্য কেউই নয়, শিন ছিল।
সে আসলে ওই ব্যক্তির রহস্য বের করতে এসেছিল যে তাকে মেসেজ করেছে। তো টিচার তাকে নিজের পরিচয় দিতে বললে সে কোনো কথা না বলে সিটে গিয়ে বসে পড়ে। এদিকে হান তখনও গেউজিনের রহস্য উদ্ঘাটনে ব্যস্ত ছিল। তখনই তার ওই চশমাটার কথা মনে পড়ে। সে গেউজিনের জিনিসগুলোর মধ্যে চশমাটা খুঁজতে শুরু করে দেয়, কিন্তু কোথাও সেটা পায় না। এরপর সে স্কুলে গিয়ে হিনাকে সামনে পেয়ে তাকে জিজ্ঞেস করে গেউজিন কোনো চশমা পরতো কিনা। হিনা জানায় সে কখনো গেউজিনকে চশমা পরতে দেখেনি। এদিকে ক্লাস শেষে হাউন সায়েমকে আবারও ছাদে নিয়ে গিয়ে মারতে শুরু করে। তবে এবার আর সায়েম ভয় করে না। সে হাউনের চোখে চোখ রেখে বলে, তোমাকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই। এটা শুনে হাউন বলে, তুমি এত মার খাও তারপরও কি তোমার লজ্জা হয় না? এটা শুনে সায়েম বলে, আমার কেন লজ্জা করবে? লজ্জা তো তোমার পাওয়া উচিত। এতে হাউন আবারও তাকে মারতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে শিন তাকে এসে বাধা দেয়। তখন হাউন রেগে গিয়ে তাকে ছাদের কার্নিশের সাথে চেপে ধরে বলে, এসবের মধ্যে পড়তে যেও না, তাহলে কিন্তু আমি তোমাকেও মেরে ফেলবো। এটা শুনে শিন উল্টো তার কলার চেপে ধরে তাকে নিচে টেনে বলে, ঠিক আছে চলো দুজন একসাথে মরি। শিনের তো মৃত্যুর কোনো ভয় ছিল না, কারণ সে জানতো তার কিছুই হবে না। তবে মরার কথা শুনতে হাউন খুব ভয় পেয়ে যায়। এই সুযোগে শিন তার মুখ থেকে স্বীকার করিয়ে নেয় যে সে কখনোই আর সায়েমদেরকে বিরক্ত করবে না। এরপর থেকে শিন এবং সায়েমের মধ্যে বেশ ভালো বন্ধুত্বের তৈরি হয়। সেই সন্ধ্যায় হান একটা ক্লাবে গিয়ে গেউজিনের ব্যাপারে জানতে চায়। সেখানকার বারটেন্ডার তাকে জানায় গেউজিন তাদের রেগুলার কাস্টমার। সে সব সময় একটা চশমা পরে থাকতো আর ক্লাবে আসা লোকেদের দিকে তাকিয়ে কিছু একটা গণনা করত। হান এই সব কিছু তার ডায়েরিতে নোট করে নেয়। অন্যদিকে সায়েম সেই রাতে হাউনকে পার্কের সাথে দেখে আড়াল থেকে কিছু ছবি তুলে নেয়। এরপর বাড়ি ফিরে সেই ছবিটা হাউনকে পাঠায়। হাউন ছবিটা দেখে আর এক মুহূর্তের জন্য অবাক হলেও সে ভয় পায় না, বরং সায়েমকে লেখে, আমি এখনও প্রাপ্তবয়স্ক নই, তাই যদি কোনো ক্ষতিও হয় সেই টিচারের হবে, আমার না। সায়েম তখন পার্কের ছবিগুলো পাঠিয়ে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তার কাছ থেকে 20 লাখ টাকা দাবি করে। ব্যাপারটায় পার্ক খুবই ভয় পেয়ে গিয়েছিল। সে পরদিন স্কুলে গিয়ে হাউনকে বিষয়টা জানায়। হাউন তখন তাকে জানিয়ে দেয় এই কাজটা সায়েমের। এটা শুনে পার্ক অবাক হয়ে যায়, কিন্তু তারা কেউ এটা বুঝতে পারছিল না যে তাদের এই গোপন কথাটা সায়েম জানলো কিভাবে। এদিকে শিন স্কুলে গিয়ে লক্ষ্য করে সায়েম এক মুহূর্তের জন্যও তার চোখের চশমাটা খুলছে না। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত লাগে। সে গিয়ে সায়েমকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি তো আগে কখনো চশমা পরতে না, হঠাৎ কি হয়েছে? সায়েম তখন স্বাভাবিকভাবে বলে, আমার চোখে একটু সমস্যা হয়েছে, এই জন্যই চশমাটা পরছি। কিন্তু শিন তখন তার কথা মানতে চায় না। সে সায়েমকে জিজ্ঞেস করে, তুমি কি চশমাটা পরে এসলাইন দেখতে পাও? কথাটা শুনে সায়েম অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমিও কি লাইনগুলো দেখতে পাও? শিন হ্যাঁ উত্তর দেয়। এরপর সে সায়েমের কাছ থেকে চশমাটা কেড়ে নেয় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে এই এস লাইন মানুষের ক্ষতির কারণ হচ্ছে। এই কারণেই একের পর এক মানুষ মারা যাচ্ছে। কিন্তু সায়েম তার কথা মানতে চায় না। মানবেই বা কেন? এমন সুপার পাওয়ার হাতে পেয়ে কি কোনো সাধারণ মানুষ সেটা হাতছাড়া করে? সে তার হাত থেকে চশমাটা কেড়ে আবারও পরে নেয়। এরপর সে শিনকে জিজ্ঞেস করে এই এসলাইন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় আছে নাকি। শিন বলে, আমার জানা নেই, হয়তো এর জন্য রিলেশনে থাকা দুজনকে একসঙ্গে মরতে হবে। কারণ সে দেখেছিল তার মা যখন তার বাবাকে মেরে ফেলে তখন তার মায়ের মাথা থেকে এসলাইনটা গায়েব হয়ে গিয়েছিল। সেই রাতে সায়েম যখন তার বয়ফ্রেন্ডের সাথে গল্প করছিল তখনই তার কাছে পার্কে মেসেজ আসে। সে সায়েমকে জানায় সে 20 লাখ টাকা জোগাড় করে ফেলেছে। সায়েম যেন স্কুলের ছাদে এসে তার কাছ থেকে সেই টাকাটা নিয়ে যায়। তখন সায়েম সেই টাকা নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়। তবে স্কুলে যাওয়ার আগে সে তার বয়ফ্রেন্ডের সাথে একটা স্টুডিওতে যায়। ভেতরে ঢোকার সময় সে তার ব্যাগটা বাইরে রেখে গিয়েছিল আর তখনই হাউন চুপিসারে এসে তার ব্যাগ থেকে ওই চশমাটাকে চুরি করে নিয়ে যায়। আসলে সেদিন শিন আর সায়েমের চশমা নিয়ে যখন কথা হচ্ছিল তখন হাউন আড়াল থেকে তাদের কথা শুনে ফেলে আর সে বুঝে যায় চশমাটা সায়েমের জন্য অনেক স্পেশাল। তারপর থেকে সে সায়েমকে ফলো করতে শুরু করে আর সুযোগ বুঝে তার চশমাটা চুরি করে নেয়। এদিকে সায়েম বেরিয়ে চশমাটা খুঁজে না পেয়ে খুব টেনশনে পড়ে যায়। সে তৎক্ষণাৎ শিনকে ফোন করে রেগে মেগে বলতে থাকে, আমি জানি তুমি আমার চশমাটা চুরি করেছো, কিন্তু এখন আমাকে স্কুলে যেতে হবে। আমি ফিরে এসে তোমার সাথে বোঝাপড়া করছি। এই কথা বলে সে স্কুলে চলে যায়। সেখানে পার্ক তার জন্য অপেক্ষা করছিল। সে সায়েমকে বলে, দেখো আমি একজন সাধারণ টিচার, এতগুলো টাকা আমি এত তাড়াতাড়ি কিভাবে জোগাড় করব? তখন সায়েম বলে, আপনি শুরু থেকেই জানতেন হাউনরা আমার উপরে অত্যাচার করে, কিন্তু কখনোই আপনি তাকে বাধা দেননি। সবকিছু জেনেও না জানার ভান করে থেকেছেন, তাই এখন তো আপনাকে ছেড়ে দেওয়ার প্রশ্নে ওঠে না। তখন পার্ক সবার পক্ষ থেকে তার কাছে ক্ষমা চায় এবং ওই ছবিটা ডিলিট করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। এরই মাঝে পার্কের কাছে তার ওয়াইফের মেসেজ আসে
তার কাছেও সেই ছবিটা পৌঁছে গিয়েছিল। সেটা দেখে পার্ক সাইমের উপরে ভীষণ ক্ষেপে যায়। তবে সাইম তাকে জানায় যে সে পার্কের ওয়াইফকে কোনো ছবি পাঠায়নি, কিন্তু পার্ক সেটা মানতে চায় না। এমন সময় শিন সাইমের খোঁজ করার জন্য স্কুলে পৌঁছে যায়। ঠিক সেই মুহূর্তে তার চোখের সামনেই সাইম ছাদ থেকে পড়ে মারা যায়। বন্ধুর লাশটা দেখে শিন কান্নায় ভেঙে পড়ে। তখনই হঠাৎ সে লক্ষ্য করে সাইমের মাথার এস লাইনটা এখনো অদৃশ্য হয়নি, তার মানে সে এখনো বেঁচে আছে। তাই সে দ্রুত সাইমকে নিয়ে পৌঁছে যায় হাসপাতালে। খবরটা পেয়ে হানু তৎক্ষণাৎ হাসপাতালে চলে আসে। সে শিনকে জিজ্ঞেস করে, তুমি ওই সময় স্কুলে কি করছিলে? শিন জানায় সে সাইমের কল পেয়ে সেখানে গিয়েছিল। তখন হানের মনে প্রশ্ন জাগে, সাইম এত রাতে স্কুলে কেন যাবে? শিন বলে, সেটা আমার জানা নেই, তবে আমি এতটুকু জানি যে সাইম আত্মহত্যা করতে পারে না। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই সময়ের পর থেকে হাউন এবং পার্কে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিষয়টা নিয়ে স্কুলে একটা হাঙ্গামা তৈরি হয়। সবাই এটা নিয়ে আফসোস করছিল যে সাইম মেয়েটা অনেকবার তাদের কাছে র্যাগিংয়ের শিকার হয়েছে এবং সে বুলিংয়ের কমপ্লেনও করেছে, কিন্তু কেউ পাত্তা দেয়নি। যদি তারা একটু সতর্ক হতো তাহলে আজ মেয়েটার এই পরিস্থিতি হতো না। এরই মাঝে এক টিচার তাদের কলিগ জনিকে জানায়, তোমার না বিয়ে হওয়ার কথা ছিল, পরে তো আর কিছুই জানালে না। তখন জনি মন খারাপ করে বলে বিয়েটা ভেঙে গেছে। এরপর সে তার বোন জিয়ার বাড়িতে বেড়াতে যায়। বিয়ের পর জিয়া তাদেরই পাশের এলাকায় হাজবেন্ড এবং ছোট বাচ্চা সহ থাকতো। সেখানে গিয়ে দুলাভাইকে দেখে জনি জিজ্ঞেস করে, আপু দুলাভাই কোথায়? তখন জিয়া বলে, তোর দুলাভাই সব সময় ব্যস্ত থাকে। এখানে অবশ্য একটা রহস্য আছে, সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইম কোমায় চলে গিয়েছিল। এটা শুনে শিন আর হান দুজনেই খুবই আপসেট হয়ে পড়ে। এরপর শিন স্কুলে গিয়ে সাইমের মৃত্যুর রহস্য খোঁজার চেষ্টা করে। সে যখন ছাদে দাঁড়িয়েছিল তখনই তাদের ক্লাসমেট ইউনচি এসে বলে, আমার মনে হয় না সাইম আত্মহত্যা করেছে, না হলে ওর মারা যাওয়ার পরপরই হাউন আর পার্ক স্যার উধাও হয়ে যাবে কেন? তখন শিন তাকে জানায় যে সাইম এখনো মারা যায়নি, সে হসপিটালে ভর্তি, কিন্তু একটা অদ্ভুত বিষয় সে বুঝতে পারছে না, সাইমের চশমাটা কোথায় গেল। এমন সময় জনি তার টেবিলে সেই চশমাটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। সে হিনাকে ডেকে জিজ্ঞেস করে চশমাটা কার, কিন্তু হিনা জানায় এমন চশমা সে আগে কাউকেই পড়তে দেখেনি। সে জনিকে চশমাটা রেখে দিতে বলে, যাতে পরবর্তীতে চশমার আসল মালিককে খুঁজে পেলে সেটা দিয়ে দেওয়া যায়। জনি তখন তার কথা মতো চশমাটা নিজের কাছেই রেখে দেয় আর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। কাজ করতে করতে সে আনমনে হঠাৎই একদিন চশমাটা চোখে দেয়, আর তখনই সে তার কলিগদের মাথার উপর এই এস লাইনগুলোকে দেখতে পায়। সে বুঝে উঠতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। এরই মাঝে হান সেখানে চলে আসলে তার মাথায় এমন বড়সড় ঝাড়ুর মতো এস লাইনের সমাহার দেখে বেচারা ভয়ে চশমাটা খুলেই ফেলে। হান মূলত সেখানে গিয়েছিল সাইমের বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। ইনভেস্টিগেশনের সময় সে জানতে পেরেছিল সাইমকে কিছুদিন যাবৎ একটা ছেলের সাথে মেলামেশা করতে দেখা যাচ্ছে। সে ওই ছেলেটার ব্যাপারে হিনার কাছে জানতে চাইলে সে হানকে ওই ছেলের কাছে নিয়ে যায়, কিন্তু হান যখন তাকে আর সাইমের রিলেশনের ব্যাপারে জিজ্ঞেস করে তখন ছেলেটা পুরোপুরি সবকিছুই অস্বীকার করে। সে জানায় তাদের মধ্যে কোনো সিরিয়াস রিলেশন ছিল না, সাইমই তার পেছনে পড়ে থাকতো, তাই সেও একটু টাইম পাস করছিল, ব্যাস এতটুকুই। তার কাছ থেকে কোনো ক্লু না পেয়ে হান এবার ওই স্টুডিওর সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে, যেখানে সাইম ওই ছেলেটার সাথে গিয়েছিল। সেখান থেকে সে জানতে পারে হাউন চুপিসারে সাইমের ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছে। তখন হান হাউনের লোকেশন ফলো করতে শুরু করে। এদিকে জনি বাড়িতে গিয়েও ওই চশমাটা পরে থাকে। তখন সে দেখতে পায় তার বোন এবং দুলাভাইয়ের মাথায়ও একই রকম এসলাইন দেখা যাচ্ছে, কিন্তু মজার ব্যাপার হলো জিয়ার মাথায় একটা এসলাইন থাকলেও তার দুলাভাইয়ের মাথায় অনেকগুলো এসলাইন। এরপর সে তার দুলাভাইয়ের সাথে বাইরে যাওয়ার জন্য লিফটে উঠে দেখতে পায় তার দুলাভাইয়ের একটা লাইন ওই বিল্ডিং এরই ৪র্থ তলার দিকে যাচ্ছে। তখন ২-২ 4 করলে সে ওই লাইনগুলোর রহস্যকে বুঝতে পারে। পরের দিন সে স্কুলে গিয়ে হিনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি যদি জানতে পারো যে তোমার খুব পরিচিত কেউ অন্যায়ভাবে পরকীয়ায় জড়িয়েছে তাহলে তুমি কি করবে? হিনা বলে, আগে এটা জানার চেষ্টা করব যে আমার সন্দেহটা আদৌ সঠিক কিনা। সেদিন জনি তার বোনের বাড়িতে গিয়ে দেখে ৪র্থ তলার একটা পার্সেল ভুল করে তাদের ফ্ল্যাটে চলে এসেছে। সেখান থেকে জনি সুযোগ পেয়ে যায়, সে ওই পার্সেলটা পৌঁছে দেওয়ার জন্য বাহানায় ওই ৪র্থ তলায় চলে যায়। সেখানে গিয়ে তার সাথে এক সুন্দরী মেয়ের দেখা হয়। জনি তখন মনে মনে ধরেই নেয় নিশ্চয় এই মেয়ের সাথেই তার দুলাভাইয়ের সম্পর্ক চলছে। এরপর সে তার বোনকে এসে জিজ্ঞেস করে সে কি তার বৈবাহিক জীবনে সুখী কিনা। জিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, সুখ আর দুঃখ তো মানুষের জীবনেরই অংশ, তবে আমার হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ,
কিন্তু জনি তো বুঝেই গিয়েছিল তার দুলাভাই আসলে কতটা ভালো মানুষ। তাই সে জিয়াকে বলে, দুলাভাই তো অনেক টাকাই রোজগার করে, তুমি এরকম কাজের লোকের মতো চেহারা নিয়ে ঘুরে বেড়াও কেন? একটু পার্লারে যাও, নিজেকে সময় দাও, নিজের যত্ন নাও। তবে জিয়া তার কথাগুলো হেসে উড়িয়ে দেয়। এদিকে হানের বস তাকে জানিয়ে দেয় যে সাইমের কেসটা সুইসাইড হিসেবে ধরে নেওয়া হয়েছে, তাই এটা নিয়ে আর ফার্দার কোনো তদন্ত তারা করতে চায় না। হান তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা কোনো সাধারণ সুইসাইড কেস নয়, কিন্তু তার বস তার কথা শুনতে চায় না। এরই মাঝে হঠাৎ পার্কের লাশ খুঁজে পায় পুলিশ। তার লাশের সাথে একটা সুইসাইড নোটও ছিল, যেখানে লেখা ছিল, আমি অনেকদিন ধরেই হাউনের সাথে গোপন সম্পর্কে জড়িয়েছিলাম, কিন্তু এখন আমার ফ্যামিলি সেটা জেনে গিয়েছে, তাই এই অপমানের জীবন আমি আর রাখতে চাই না, নিজেই নিজেকে শেষ করে দিচ্ছি। তবে হানের কেন যেন বিষয়টা হজমই হচ্ছিল না, কারণ পার্কের যদি সুইসাইড করারই হতো তাহলে সে এতদিন গায়েব কেন থাকবে। পরদিন হান শিওনের সাথে দেখা করে আর তাকে জিজ্ঞেস করে সাইম তার বন্ধু হওয়া সত্ত্বেও সে আজ পর্যন্ত সাইমকে দেখতে হসপিটালে কেন যায়নি, আর তার কেনই বা মনে হচ্ছে এই মৃত্যুটা সুইসাইড নয় বরং মার্ডার। তখন শিন তাকে পাল্টা প্রশ্ন করে যে সে সাইমের ওই চশমাটা খুঁজে পেয়েছে কিনা। এটা শুনে হান বেশ অবাক হয়, কারণ তার জানা মতে সাইম তো চশমা পরতো না। তখন শিন বলে, আগে ওই চশমাটা খুঁজে বের করো, তারপর আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। এদিকে জনি সেই সন্ধ্যায় তার দুলাভাইকে ফলো করতে করতে একটা হোটেলে পৌঁছে যায়। সেখানে গিয়ে সে তার দুলাভাইকে ওই সুন্দরী মেয়ে সহ হাতে নাতে ধরে ফেলে। সে তাকে দেখে বেশ ঘাবড়ে যায়। জনি তাকে জিজ্ঞেস করে, তোমার লজ্জা করে না? এভাবে নিচের বউকে ধোঁকা দিচ্ছ? সেই রুমের ভেতরে থাকা ওই মহিলাকে সবকিছু বলে দিতে গেলে তার দুলাভাই তাকে অনুরোধ করে বলে, দেখো আমাকে একটু সময় দাও, আমি আজই আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে পুরোদমে সংসারী হয়ে যাব। জনি তখন বলে, তাড়াতাড়ি করো, না হলে তোমার বিপদ হবে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর শুধু সেখান থেকেই না, বোনের বাড়ি থেকেও চলে যাওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু পরবর্তীতে তার টেনশন হতে থাকে যে এই অবস্থায় জিয়াকে ফেলে চলে যাওয়া ঠিক হবে কিনা। এরপর সে ওই সুন্দরী মেয়েটার ফেসবুক প্রোফাইল চেক করলে জানতে পারে মেয়েটা প্রেগনেন্ট। সেটা দেখে জনি আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। সে তৎক্ষণাৎ জিয়াকে সবকিছু বলার জন্য রওনা হয়। যাওয়ার পথে সে বেশ কয়েকবার জিয়াকে ফোন করে, কিন্তু কোনো রেসপন্স পায় না। এতে সে ভীষণ ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল ওই লোকটা জিয়ার কোনো ক্ষতি করে দেয়নি তো। সেখানে পৌঁছে সে দেখে জিয়া ভীষণভাবে ভেঙে পড়েছে। সে বিধ্বস্ত অবস্থায় জনিকে বলে, তুমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছ। কথাটা শুনে জনি একেবারে আকাশ থেকে পড়ে। এমন সময় তার দুলাভাই এসে জিয়ার দিকে না তাকিয়ে উল্টো গার্লফ্রেন্ডকে সামলাতে শুরু করে। এটা দেখে জনি ভীষণ ক্ষেপে যায়। সে তার দুলাভাইকে মারতে শুরু করে। তখন জিয়া তাকে আটকায়। এরপর লোকটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেতরে চলে যায়। আর এখানে আসল রহস্য সামনে আসে। জিয়া জানায় ওই লোকটা তার স্বামী নয়, তার বয়ফ্রেন্ড। আর যে মেয়েটাকে জনি তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ড মনে করেছে সেই হচ্ছে ওই লোকটার আসল স্ত্রী। তার দুলাভাই যখন বলেছিল সে তার গার্লফ্রেন্ডের সাথে সব সম্পর্ক শেষ করে দেবে, তার মানে ছিল সে জিয়ার সাথে সব সম্পর্ক শেষ করে দেবে। আর সেটা সে করেছেও, যে কারণে জিয়া ভীষণ কষ্ট পায়। এসব কথা শোনার পর জনি ঠিক কী রকম রিয়্যাক্ট করবে বুঝে উঠতে পারছিল না। তবে সে এটা বুঝতে পারে যে তার বোন ভালো নেই, তাই সে জিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে শুরু করে। এদিকে হান এখনও পার্কের সুইসাইড নোটটা নিয়ে ঘাটাঘাটি করছিল। তখনই তার হঠাৎ মনে পড়ে সাইম যদি সুইসাইড করেই থাকে তাহলে সেও নিশ্চয়ই কোনো সুইসাইড নোট রেখে গেছে। কিন্তু হান তার রুমে খোঁজাখুঁজি করে তেমন কিছুই পায় না, শুধু পায় একটা ডায়েরি যেখানে অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল। সে ওই ডায়েরিটা নিয়ে গিয়ে শিনকে জিজ্ঞেস করে, তুমি কি এই চশমাগুলোর কথা বলছিলে? এই চশমার রহস্য কি? তখন শিন তাকে ওই চশমার আর এই এস লাইনের ব্যাপারে সবকিছুই খুলে বলে। সাথে এটাও জানায় যে সে ছোটবেলা থেকে কোনো চশমা ছাড়াই এই এস লাইনগুলোকে দেখতে পায়। তার কথা শুনে হান ভীষণ অবাক হয়ে যায়। তার মনে হতে থাকে কেউ একজন নিশ্চয়ই ওই চশমাগুলো চুরি করার জন্যই সাইমকে খুন করার চেষ্টা করেছে। এটা শুনে শিন বলে, সেটা হতে পারে, আবার এটাও হতে পারে যে সাইম যাদেরকে পরকীয়ার বিষয় নিয়ে ব্ল্যাকমেল করছিল তাদের মধ্যে কেউ একজন এই ঘটনা ঘটিয়েছে। শিনের কাছ থেকে জানা যায় সাইম শুধুমাত্র হাউনকেই নয় আরও অনেকেই ব্ল্যাকমেল করার চেষ্টা করেছে, তাই আসল খুনিকে খুঁজে বের করাটা বেশ কঠিন। তখন হান বলে ওঠে, যেভাবে একের পর এক খুন হচ্ছে তাতে মনে হয় এমন চশমা আরও অনেকের কাছেই আছে। এটা শুনে বেশ চিন্তায় পড়ে যায় শিন। এরপর সে হঠাৎ সাইমের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখে সাইমের এস লাইনটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ সে একটু একটু করে মারা যাচ্ছে। এটা দেখে সে ভয়ে আটকে ওঠে আর সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। সে বুঝতে পারে এটা একটা দুঃস্বপ্ন মাত্র।
তাকে এমন দুশ্চিন্তায় দেখে ইউনজোরা তাকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চায়, কিন্তু শিন তাদেরকে জানিয়ে দেয় যে সে একটা হোটেলে পার্ট টাইম চাকরি নিয়েছে, তাই এখন সে কোথাও ঘুরতে যেতে পারবে না। এদিকে হান তখনও জুনের সাথে সাইমের কেসটা নিয়ে ডিসকাস করছিল। জুন বলে এই ক্ষেত্রে দুটো সম্ভাবনা আছে। হাউন সাইমকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে, আর পার্ক সাইমকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে এরপর নিজে সুইসাইড করে নিয়েছে। তবে হানের মতে দ্বিতীয় ঘটনাটা ঘটার সম্ভাবনা একদমই কম, কারণ পার্ক যদি সুইসাইড করেই থাকে তাহলে সে গায়েব হতো না। তাছাড়া তার পরিবারের সাথে কথা বলে হান জানতে পেরেছিল যে পার্কের ভার্টিগো আছে, অর্থাৎ সে উচ্চতায় ভয় পায়। তো এই ক্ষেত্রে এত উঁচু বিল্ডিং থেকে সাইমকে ধাক্কা দেওয়ার মতো সাহস তার থাকার কথা না। পরদিন স্কুল শেষে ইউনজোরা সেই হোটেলে গিয়ে শিনের সাথে দেখা করতে যায়, যেখানে সে কাজ করত। সেখানে একটা অদ্ভুত পোশাক পরা মহিলাকে দেখে ইউনজোর একটু চেনা চেনা লাগে। এরপর যখন সে ওই মহিলাটাকে ভালোভাবে লক্ষ্য করে তখন বুঝে যায় যে ওই মহিলা তাদের স্কুলেরই টিচার মিস কিম। ইউনজু তাকে এমন অদ্ভুত পোশাকে দেখে ভীষণ অবাক হয়। এছাড়া সে স্কুলে সবসময় একটা চশমা পরে থাকে, কিন্তু এখন সেটাও তার চোখে নেই। ব্যাপারটা ইউনজুর কাছে কেমন ঘোলাটে লাগছিল। তবে আপনাদের যাতে কোনো রকম কনফিউশন না হয় এজন্য আগেই ব্যাপারটা বুঝিয়ে বলছি। তো মিস কিম এমনিতে খুবই সাধারণ হলেও তার স্বপ্নগুলো অসাধারণ ছিল। সে একজন বড় নায়িকা হতে চায় আর নিজের স্বপ্ন পূরণের জন্য সে সবকিছু করতে রাজি, কিন্তু প্রবলেম হচ্ছে তার বাড়ির পরিবেশ তার স্বপ্ন পূরণের অনুকূলে ছিল না। বেচারি একটু মন বসিয়ে প্র্যাকটিসও করতে পারতো না, তাই সুযোগ পেলে সে ওই হোটেলে চলে যেত যেখানে শিন কাজ করত, এবং প্রতিবার সে একটা নির্দিষ্ট রুমই বুক করত। সেখানে গিয়ে সে মনের আনন্দে অ্যাক্টিং প্র্যাকটিস করত, আর প্র্যাকটিসের শেষে আবারও বাড়ি ফিরে যেত। এছাড়াও সে তাদের স্কুলের মিউজিক টিচারকে খুবই পছন্দ করত। যদিও সে নিজের ফিলিংসটা কখনো প্রকাশ করতে পারেনি, তবে তার আশা ছিল একদিন না একদিন ছেলেটা তার মনের কথা ঠিকই বুঝতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কিম প্রতিবার কেন এই রুমই বুক করে? তার কারণটা হচ্ছে সে ওই রুম থেকেই ওই এসলাইনওয়ালা চশমাটি পেয়েছিল, যেটা সে সবসময় স্কুলে পড়ে থাকে, তাই সে ওই রুমটাকে অনেক লাকি মনে করত। এদিকে হান শিনের বাবার মার্ডার কেসের ফাইলটা খুঁজে বের করে, সেখানেও এসলাইনের ব্যাপারে উল্লেখ ছিল। তখন সে বুঝতে পারে শিন আসলেই সত্যি বলছে। এরপর সে শিনকে জিজ্ঞেস করে সাইমের মাথায় সে কোনো এসলাইন দেখেছে কিনা। শিন জানায় সে একটা এসলাইন দেখেছে, কিন্তু হান যাকে সাইমের বয়ফ্রেন্ড ভেবেছিল সে তো সবকিছু অস্বীকার করেছে। তাহলে সাইমের বয়ফ্রেন্ড কে? শিন তখন জানায় সাইমের এসলাইনটা স্কুলের কারোর সাথেই কানেক্টেড ছিল না। তাহলে লোকটা কে হতে পারে? এটা নিয়ে হান চিন্তায় পড়ে যায়। তার মনে হচ্ছিল সাইমের বয়ফ্রেন্ড কোনো না কোনোভাবে সাইমের এই অবস্থার জন্য দায়ী। এদিকে পরদিন কিম সেই টিচারের কাছে গিয়ে তার মিউজিকের প্রশংসা করে। তখন সেও কিমের অনেক প্রশংসা করে। এটা শুনে কিমের মনে লাড্ডু ফুটতে থাকে। সে মনে মনে ভাবতে শুরু করে খুব দ্রুতই তাদের এসলাইনটাও কানেক্টেড হয়ে যাবে। এদিকে শিন একটা নিউজ দেখতে পায় তাদের পাশের এলাকাতে আরও একজন মার্ডার কেসের আসামি ধরা পড়েছে। তবে লোকটার মধ্যে কোনো আক্ষেপ ছিল না, সে বেহায়ের মতো হেসেই যাচ্ছিল। এমন সময় শিন লক্ষ্য করে ওই লোকটার চোখেও সেই এসলাইনওয়ালা চশমা পরা। তখন সে বুঝতে পারে আসলে এই চশমাটা আরও অনেকের কাছেই আছে, কিন্তু তারা কে এবং কোথায় আছে সেটা কারোর জানা নেই। তবে আমার মনে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে এরা চশমাগুলো পেল কোথায়? মানে এই চশমাগুলোর সোর্স কোথায়? সেটার উত্তর আমরা একটু পরেই জানতে পারবো। তো পরদিন স্কুল শেষে শিনের বন্ধু জেসন এসে তাকে জিজ্ঞেস করে তুমি কি আমার সাথে আজকে সুইমিং ক্লাসে যাবে? শিন সেদিন হোটেলে থেকে ছুটি পেয়েছিল, আর ইউনজুরাও সেদিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে গিয়েছিল। এই কারণে সে জেসনের সাথে যেতে রাজি হয়ে যায়। এরপর সেখানে গিয়ে সাঁতার না জানা সত্ত্বেও হঠাৎ করে সে পুলের ভিতরে ঝাঁপ দিয়ে দেয়। জেসন এটা দেখে অবাক হয়ে যায়। এরপর যখন সে লক্ষ্য করে অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও শিন উপরে উঠছে না, তখন সে গিয়ে শিনকে উদ্ধার করে। বেচারি ঠান্ডায় থরথর করে কাঁপছিল। এটা দেখে জেসন তাকে নিজের জ্যাকেটটা খুলে দেয়। এরপর কথায় কথায় শিন তাকে জানিয়ে দেয় যে সে মানুষের মাথায় এসলাইন দেখতে পায়, আর এই ব্যাপারটা তার জন্মগত। শিন তাকে সবকিছু বুঝিয়ে বললে জেসন কোনো রকম প্রশ্ন ছাড়াই শিনের সব কথা বিশ্বাস করে নেয়। ব্যাপারটা শিনের কাছে বেশ অদ্ভুত লাগে, কারণ এমন একটা কথা তো এত সহজে কারোর বিশ্বাস করার কথা না। তখন জেসন বলে তুমি আমাকে অযথা মিথ্যে বলতে যাবেই বা কেন? তাছাড়া আমি জানি তুমি খুবই সৎ আর সরল মনের মানুষ, এই কারণেই তোমাকে আমার অনেক ভালো লাগে। কথাটা শুনে শিন ভীষণভাবে ইমপ্রেস হয়ে যায়। রাতে বাড়ি ফিরেও সে শুধু জেসনের কথাই ভাবতে থাকে। পরের দিন কিম আবারও সেই হোটেলে যায়। এরপর তার রুমের ভেতরে থাকা একটা গোপন ছিদ্র দিয়ে পাশের রুমে উকি ঝুঁকি মারতে শুরু করে। এটা তার খুবই পছন্দের একটা কাজ ছিল।
তবে আজ সে এমন কিছু দেখে যাতে বেচারির মনটা একদম ভেঙে চুরমার হয়ে যায়। সে দেখতে পায় তার পছন্দের মানুষটা অন্য কারোর সাথে ওই রুমে খুবই ঘনিষ্ঠ অবস্থায় আছে। মেয়েটা একজন ফেমাস নায়িকা ছিল। ব্যাপারটা কিম কোনোভাবেই মেনে নিতে পারে না। রাগে দুঃখে সে তার সমস্ত সাজ খুলে ফেলে আর সাধারণভাবে শিনকে গিয়ে বলে সে আরও কিছুদিন সেখানে থাকতে চায়। শিনও তার কথা মতো কয়েকদিনের জন্য রুমটা তার নামে বুক করে দেয়। পরদিন সেই টিচার আবারও তার গার্লফ্রেন্ডকে নিয়ে ওই একই হোটেলে চলে আসে এবং সেই একই রুমে চেক ইন করে। তখন সুযোগ বুঝে কিম ওই মেয়েটার উপরে অ্যাটাক করে আর তাকে আড়ালে নিয়ে বেঁধে রাখে এবং নিজের ওই মেয়েটার জামা কাপড় পরে ওই টিচারের কাছে চলে যায়। লোকটা তখন তাকে দেখে ভীষণ ঘাবড়ে যায়। সে কিমকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখন কিম ফাইনালি নিজের মনের কথাটা তাকে জানিয়ে দেয়, কিন্তু ছেলেটা তাকে স্পষ্ট ভাষায় বলে দেয় যে কিমকে নিয়ে তার মনে কোনো ধরনের অনুভূতি কাজ করে না। ব্যাপারটা কিম মেনে নিতেই পারে না। এই জন্য সে তার হাতের কাছে থাকা একটা ঘড়ি ছেলেটার দিকে ছুঁড়ে মারে। সেটার আঘাতে ছেলেটা অজ্ঞান হয়ে যায়। এরপর সে ছেলেটাকে টেনে বিছানায় নিয়ে যায়। সে যে অজ্ঞান হয়ে গেছে তা নিয়ে কিমের কোনো মাথা ব্যথায় ছিল না। সে এটা ভেবে খুশি ছিল যে অজ্ঞান অবস্থায় হলেও সে তার পছন্দের মানুষের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবে। তাকে এভাবে অজ্ঞান করে রাখার জন্য কিম একটা গ্লাসের পানিতে ঘুমের ওষুধ মিশিয়ে রাখে, যাতে ছেলেটা জ্ঞান ফিরলে সে তাকে আবারও পানি খাইয়ে অজ্ঞান করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ে তার। সে দেখতে পায় ছেলেটার মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। সে বুঝে যায় ছেলেটা অজ্ঞান হয়নি, বরং মারা গেছে। কিম তখন কান্নায় ভেঙে পড়ে। ভীষণ অপরাধ বোধ কাজ করছিল তার। তাই নিজেকে শাস্তি দেওয়ার জন্য সে ওয়াশরুমে গিয়ে বাথটাবের ভেতরে বসে স্ট্যাপলার দিয়ে নিজেকে আঘাত করতে থাকে। আর হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, এটাও কিমের একটা বদভ্যাস। যখনই সে কোনো বিষয় নিয়ে অনেক বেশি এক্সাইটেড হতো বা রেগে যেত, তখনই সে স্ট্যাপলার চেপে চেপে পিন বের করত। তো এভাবে বেশ খানিকটা সময় পার হয়ে যায়। এরই মাঝে শিন রুমগুলো পরিষ্কার করতে গেলে ওই নায়িকা হঠাৎ করেই তার সামনে এসে পড়ে। তার হাত পা এভাবে বাধা দেখে শিন বেশ ঘাবড়ে যায়। সে দৌড়ে গিয়ে মেয়েটার মুখ খুলে দিলে মেয়েটা তার সাথে হওয়া ঘটনাগুলো তাকে সব খুলে বলে। শিন তখন তার রুমে গেলে সেখানকার পরিস্থিতি দেখে খুবই ভয় পেয়ে যায়। সে তৎক্ষণাৎ হানকে বিষয়টা জানালে সেও কিছুক্ষণের মধ্যেই তার টিমকে নিয়ে হোটেলে চলে আসে। ততক্ষণে কিম আর ওই ছেলেটা দুজনেই মারা গিয়েছিল। পুলিশ সেখান থেকে দুজনের লাশ রেস্কিউ করে। এরপর শিন হানকে কিমের পরার চশমাটার ব্যাপারে জানায়। হান তখন জিজ্ঞেস করে, তুমি শিওর হলে কিভাবে যে এটা সেই চশমা? তখন হান বলে, আমি জানি, কারণ এই চশমাটা পরলে মানুষের মধ্যে একটা অদ্ভুত কনফিডেন্স দেখা যায়। সে নিজেকে সবার থেকে আলাদা, সবার থেকে স্পেশাল মনে করে, আর তাদের সেই চিন্তাধারাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এরপর হান বাথটাবের ভেতর থেকে সেই চশমাটা খুঁজে পেয়ে কৌতূহল বশত নিজের চোখে লাগায়। আর তখনই তার চোখের সামনে ভেসে ওঠে তার মাথার উপরে থাকা এস লাইনের গোডাউনটা। এরপর সে আবারও সাইমের সাথে দেখা করতে যায়। তার নিথর দেহটা দেখে হানের অতীতের স্মৃতিগুলো মনে পড়তে থাকে। তাদের খুব হাসি খুশি একটা পরিবার ছিল। সাইমের বাবা মা মারা যাওয়ার পর হান অনেক কষ্ট করে এবং অনেক যত্ন সহকারে সাইমকে একটু একটু করে বড় করে তোলে। কিন্তু এদিকে সাইমের দায়িত্ব, অন্যদিকে নিজের কাজ। সবকিছু সামাল দিতে গিয়ে হান যে কখন বেপরোয়া হয়ে ওঠে সে নিজেও বুঝে উঠতে পারেনি। সাইমকে সে আজও আগের মতোই ভালোবাসে, কিন্তু সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না। তো এরপর অফিসে ফিরে আসে সে। সেখানেও সে সবার মাথায় এস লাইন দেখতে পায়। এর মাঝে সাইমদের স্কুলেরই একটা মেয়ে থানায় কমপ্লেন করতে আসে। মেয়েটার নাম হচ্ছে জিওনা। এত ছোট বয়সে তার মাথায় 4টা এস লাইন দেখে হান বেশ অবাক হয়ে যায়। তবে এটা নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না। তো এরপর হান একদিন ওই ছেলেটাকে সাইমের কাছে নিয়ে যায়, যাকে সে সাইমের বয়ফ্রেন্ড মনে করেছিল। সে আসলে চেক করতে চাচ্ছিল যে ওই ছেলেটার সাথে সাইমের এস লাইন কানেক্টেড হয় কিনা, কিন্তু না, তার ধারণাটা ভুল। তখন হান ছেলেটাকে জিজ্ঞেস করে, আচ্ছা, সাইমের সাথে আর কারো সম্পর্ক আছে কিনা, এই ব্যাপারে কিছু জানো? ছেলেটা বলে, সেটা তো জানি না, তবে সাইম মাঝে মধ্যেই কোনো একটা শয়তান লোকের ব্যাপারে কথা বলতো, যাকে সে মেরে ফেলতে চায়। লোকটার উপর ভীষণ রাগ তার। সেটা শুনে সাইম অবাক হয়ে ভাবে, এই শয়তানটা আবার কে? এদিকে কিছুদিন পরে শিনের বার্থডে, তাই ইউনজু আর জেসন মিলে তার বার্থডে পার্টি প্ল্যানিং শুরু করে দেয়। কিন্তু শিন তাদেরকে জানিয়ে দেয় সে কোনো সেলিব্রেশন করতে চায় না। তবে তার বন্ধুরা তার কথা মানে না। তাদের সাথে কথা শেষ করে শিন তার রিসার্চ বোর্ডের দিকে তাকিয়ে মনে মনে ভাবতে থাকে সে এখনও ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে খুঁজে পায়নি যে তাকে বলেছিল সে এস লাইন দেখতে পায়। কিভাবে খুঁজবে তাকে সে ভেবেই পাচ্ছিল না। পরদিন স্কুলে গিয়ে শিন জিওনার মাথায় 4টা এস লাইন দেখে অবাক হয়ে যায়। কিন্তু কেন, এই উত্তরটা আমরা একটু পরেই জানতে পারবো। সেদিন স্কুল শেষে জিওনা আবারও থানায় যায়
এবার তাকে দেখে হান জুনের কাছে গিয়ে মেয়েটার ব্যাপারে জানতে চাইলে জুন বলে জিওনা তার ক্লাসমেটের বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে। ছেলেটা নাকি তাকে ড্রাগ দিয়ে অজ্ঞান করে তার সম্মানহানি করেছে, কিন্তু ড্রাগের কারণে তার ওই দিনের ঘটনা কিছুই মনে নেই। জিওনাকে তখন একজন লেডি অফিসার ইন্টারোগেট করছিল। হান পাশের রুম থেকে তাদের কথাগুলো শুনতে থাকে। লেডি অফিসার জিওনাকে জিজ্ঞেস করে যে সে এর আগে কখনো কারোর সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে কিনা। মেয়েটা জানায় সে কখনোই এই ধরনের কাজ করেনি। কথাটা শুনে হানের হাসি পেয়ে যায় যে মেয়েটার মাথায় 4টা স্লেন আছে, সে নাকি আবার কখনো কারোর সাথে সম্পর্কেই জড়ায়নি। এটাও কি বিশ্বাস করা লাগবে? তবে হানের এই এসলাইনের থিওরি তো আর আইন মানবে না, তাই সে গতানুগতিকভাবেই জিওনার কেসের ইনভেস্টিগেশন শুরু করে। প্রথমে সে চলে যায় স্কুলে। সেখানে গিয়ে তার আবারও হিনার সাথে দেখা হয়। তার মাথায় একটাও স্লাইন না দেখে হানের মনে লাড্ডু ফুটতে শুরু করে, কারণ সে হিনাকে পছন্দ করতে শুরু করেছে। আর ইতিহাস সাক্ষী যে প্লে বয়রা যত মেয়ের সাথে ফ্লার্ট করে বেড়াক না কেন, প্রেমে পড়া বা বিয়ে করার সময় তারা সিঙ্গেল এবং লয়াল মেয়েই খোঁজে। তো হান সেদিন সাহস করে হিনাকে ডিনারের জন্য প্রপোজ করে বসে, আর হিনাও রাজি হয়ে যায়। এরপর হান সেখান থেকে চলে গেলে হিনা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসতে থাকে। তখন আমাদের সামনে একটা টুইস্টে চলে আসে। আমরা জানতে পারি হানের মাথায় এসলাইনের যে গোডাউন ছিল, হিনা সেগুলো চশমা ছাড়াই দেখতে পাচ্ছে। তো এরপর আমরা হানকে দেখতে পাই। হান একে একে সন্দেহের তালিকায় থাকা সবার সাথে কথা বলে, কিন্তু কারো কাছ থেকে কোনো ক্লু পাওয়া যায় না। এছাড়া জিওনাও এই ঘটনার 5 দিন পর কমপ্লেন করতে এসেছিল, তাই তার এই কথাটা যে সত্য সেটা যাচাই করারও কোনো উপায় ছিল না। বেচারা তখন হতাশ হয়ে স্কুল থেকে চলেই যাচ্ছিল। এমন সময় তার সাথে শিনের দেখা হয়। শিন হানের চোখে চশমা দেখে তাকে দ্রুত সেটা খুলে ফেলতে বলে, কিন্তু হান রাজি হয় না। সে বলে এই চশমা দিয়ে আমাকে একটা কেসে সলভ করতে হবে। শিন সেটা শুনে একটু অবাক হয়ে যায়। হান তাকে জিওনার ব্যাপারে সবকিছু খুলে বলে। তার মনে হচ্ছিল জিওনা ওই ছেলেটাকে ফাঁসানোর চেষ্টা করছে, কিন্তু শিন বলে হয়তো জিওনা মিথ্যে বলছে না, কারণ 1 সপ্তাহ আগেও তার মাথায় কোনো এসলাইন ছিল না। মূলত এই কারণে সেদিন জিওনার মাথায় 4টা এসলাইন দেখে শিন অবাক হয়ে গিয়েছিল। তার কথা শুনে এবার হান বেশ চিন্তায় পড়ে যায়। সে নতুন করে সবকিছু খতিয়ে দেখতে শুরু করে। একটা পর্যায়ে সে ওই সাসপেক্টের ছেলেটার রুম থেকে একটা রক্ত মাখা বেডশিট খুঁজে পায়, যেটা অন্য কাপড়ের নিচে লুকানোর চেষ্টা করা হয়েছে। তখন তার মধ্যে সন্দেহ জাগে। সে ওই ছেলেটাকে আবারও থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এবারও তার মুখ থেকে কিছুই বের করতে পারে না। ছেলেটা বলে দেয় সে ওই দিন ঘটনার সময় ক্যাফেতে গিয়েছিল। হান তখন ওই ক্যাফে এবং তার বাইরের সিসিটিভি ফুটেজগুলো চেক করতে শুরু করে। সেই সময় একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়ে। হান দেখতে পায় 4টা ছেলে ক্যাফের ওই রাস্তা দিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। তবে যাওয়ার সময় তাদের প্রত্যেকের মাথায় যতগুলো এসলাইন ছিল, ফেরার পথে তাদের সবগুলো একটা করে বেড়ে গিয়েছিল। অর্থাৎ ফেরার সময় সবার মাথায় একটা করে এক্সট্রা এসলাইন দেখা যাচ্ছিল। এটা দেখে হানের কাছে পুরো বিষয়টাই পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে ওই ছেলেগুলোই জিওনার ক্ষতি করেছে। সে তৎক্ষণাৎ তার টিমকে নিয়ে ওই ছেলেগুলোকে থানায় ধরে আনে। এরপর তাদেরকে একটু ডোজ দিলেই তারা সবটা স্বীকার করে নেয়। সাথে এটাও জানায় যে ওই সাসপেক্টের ছেলেটাই তাদেরকে জিওনার ব্যাপারে বলেছিল। এরপর আবারও ওই প্রথম ছেলেটাকে ডেকে এনে একটু আদর করে জিজ্ঞেস করলেই পুরো বিষয়টাই সামনে চলে আসে। মূলত জিওনার উপর ওই ছেলের কুনজর ছিল, কিন্তু জিওনা কখনোই তাকে পাত্তা দেয়নি। তাই প্রতিশোধ নেওয়ার জন্য সে জিওনাকে খুব কৌশলে ড্রাগস দিয়ে ওই 4টা ছেলের হাতে তুলে দেয়। তাদের হাতে জিওনাকে অত্যাচারিত হতে দেখে সে এক পৈশাচিক আনন্দ পায়। সামনে স্কুলপুরো ছেলের এমন ভয়ঙ্কর রূপ দেখে হান বেচারা নির্বাক হয়ে যায়। এদিকে জেসনের অনেকটা রিকোয়েস্ট করার পর শিন ফাইনালি বার্থডে সেলিব্রেট করার জন্য বেরিয়ে পড়ে। সে জেসনকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু জেসন সেটা জানতো না। এরই মাঝে হঠাৎ হানকে হসপিটাল থেকে ফোন করে জানানো হয় যে তার বাবা আবারও গায়েব হয়ে গেছে। হান তখন দৌড়ে চলে যায় হসপিটালে। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে সে জানতে পারে তার বাবাকে হিনা কোথাও একটা নিয়ে যাচ্ছে। এমন সময় হানের মোবাইলে সায়েমের একটা ছবি পাঠানো হয়। সেটা দেখে সে খুব ভয় পেয়ে যায়। তার মনে হয় কেউ নিশ্চয়ই সায়েমের ক্ষতি করার চেষ্টা করছে, তাই সে দৌড়ে চলে যায় সায়েমের কাছে। কিন্তু সেখানে গিয়ে সে দেখে সায়েম একদম ঠিকঠাক আছে। এসব ঘটনায় হানের মাথাটা একদম খারাপ হয়ে যাচ্ছিল। সে ভেবে পাচ্ছিল না তার সাথে এসব কি হচ্ছে। এরই মাঝে ঘটে যায় আরেকটা ঘটনা। হান হঠাৎ লক্ষ্য করে সায়েমের মাথার এসলাইনটা দরজার দিকে বেঁকে যাচ্ছে। হান বুঝে যায় নিশ্চয়ই সায়েমের বয়ফ্রেন্ড দরজার উপরে আছে, তাই সে দরজার দিকে গান পয়েন্ট করে দাঁড়িয়ে যায়। কিন্তু দরজাটা খুলতেই সে দেখতে পায় তার বাবা এসেছে সায়েমকে দেখতে। আর সবথেকে দুঃখজনক বিষয় হচ্ছে সায়েমের এসলাইনটা হানের বাবার সাথেই কানেক্টেড। হান নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। আসলে হান যখন কাজের চাপে দূরে দূরে থাকতো, তখন তার বাবা ছোট সায়েমের উপরে পার্শ্ববিক নির্যাতন চালাতো।
কিন্তু ভয়ে সাইম কখনোই হানকে কিছুই বলতে পারেনি। তবে আজ হানের কাছে সবটা পরিষ্কার হয়ে যায়। সে মানতে পারছিল না তার বাবা এমন জঘন্য কাজ করতে পারে। রাগে শোকে সে ওই শয়তানটাকে সেখানে মারতে শুরু করে আর জিজ্ঞেস করতে থাকে, তুমি এমনটা কেন করলে? এরই মাঝে তার কাছে শিনের কল চলে আসে। শিন বলে, হান আমাকে বাঁচাও। এতটুকু বলে সে ফোনটা কেটে দেয়। মেয়েটা রক্তাক্ত অবস্থায় একটা সিঁড়ির উপরে বসেছিল, কিন্তু তার এই অবস্থা কিভাবে হলো? তখন জানা যায় শিন বার্থডে সেলিব্রেট করার জন্য জেসনের অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর জেসন এসে জিজ্ঞেস করে, বলো তোমার কি গিফট চাই? তুমি যেটা বলবে তোমাকে সেটাই দেওয়া হবে। তখন শিন একটু ইতস্তত করে জানায় সে জেসনের সাথে একটু কোয়ালিটি টাইম মানে ফিজিক্যাল রিলেশন করতে চায় আর কি। আসলে সে চাচ্ছিল তার লাইফের এস লাইনটা যেন জেসনের সাথেই কানেক্টেড হয়। জেসন তার কথা শুনে একটু অবাক হলেও পরবর্তীতে সে রাজি হয়ে যায়, কারণ সেও শিনকে মনে মনে পছন্দ করত। তাদের দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। এরপর জেসন পাশের দোকানে কেক আনতে যায় আর শিন একা দাঁড়িয়ে তার এস লাইনটা দেখতে থাকে। আর হঠাৎ করে সে দেখতে পায় তার এস লাইনটা গায়েব হয়ে যাচ্ছে। সে দৌড়ে ওই দোকানের দিকে যেতে গিয়ে দেখতে পায় রাস্তায় জেসনের লাশ পড়ে আছে। কেক নিয়ে ফেরার পথে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে দুটো রড পড়ে তার শরীর চিরে বের হয়ে গেছে, আর তাতেই জেসন মারা গেছে। শিন এই ঘটনাতে একেবারে স্তব্ধ হয়ে যায়। ভালোবাসার মানুষটাকে কাছে পেতে না পেতেই আবারও তাকে হারাতে হলো। ব্যাপারটা ঠিক কিভাবে এক্সপ্রেস করা উচিত সেটা আমারও জানা নেই। তো এই শখ ওভারকাম করার আগেই তার কাছে একটা অপরিচিত নাম্বার থেকে ইউনজুর হাত পা বাঁধা একটা ছবি পাঠানো হয়। সাথে লেখা ছিল, বান্ধবীকে বাঁচাতে চাইলে এখনই স্কুলে চলে আসো। এসব দেখে শিন প্রচণ্ড ভেঙে পড়ে। নিজেকে ভীষণ অবাগা মনে হচ্ছিল তার। তখন তার মনে পড়ে যায় তার কাছে পাঠানো চিঠিগুলোর কথা। আসলে তার প্রত্যেক বার্থডেতে তাকে একটা রহস্যময় চিঠি পাঠানো হতো। সে ভাবত চিঠিগুলো হয়তো তার মা পাঠাচ্ছে, কিন্তু এখন সে বুঝতে পারছে এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। না হলে তার আশেপাশে থাকা মানুষগুলো এভাবে ক্ষতিগ্রস্ত কেন হবে? এসব ভাবতে ভাবতে হান চলে আসে। শিন তখন তাকে সবকিছু খুলে বলে। তখন হান বলে, আমার মনে হয় এসব কিছুর পেছনে হিনার হাত আছে। আমি ওর ব্যাপারে খোঁজ নিতে চেয়েছি, কিন্তু ওর বাড়িঘর বা পরিবারের ব্যাপারে কোনো ইনফরমেশনই পাওয়া যায়নি। ভুয়া পরিচয় দিয়ে স্কুলে চাকরি নিয়েছে ও। শিন এই কথা শুনে বেশ অবাক হয়ে যায়। এদিকে আমরা সুইসাইড করতে যাওয়া একটা মহিলাকে দেখতে পাই। তার একটা গোপন ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। সেই লজ্জায় সে সুইসাইড করতে এসেছে, কিন্তু তার কিছু হওয়ার আগেই হিনা তাকে বাঁচিয়ে নেয় এবং তাকেও একটা এসলাইনওয়ালা চশমা ধরিয়ে দেয়। আর এখানেই আমরা আরেকটা টুইস্ট বুঝতে পারি, মানে এই চশমাগুলার আসল সোর্স হচ্ছে হিনা। তবে রহস্য এখানেই শেষ নয়। এদিকে হান এবং শিন স্কুলে গিয়ে আলাদা আলাদা হয়ে ইউনজুকে খুঁজতে শুরু করে দেয়। একটা পর্যায়ে শিন তাকে খুঁজেও পায়, তবে তার আশেপাশে কেউই ছিল না। সে ইউনজুকে মুক্ত করে নিয়ে হানের কাছে যেতে শুরু করে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে হানকে তারা কোথাও খুঁজে পাচ্ছিল না। এদিকে হানও পাগলের মতো তাদেরকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু শিনদেরও কোনো হদিস নেই। তারা তিনজন বারবার একই জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু কেউই কারোর সামনে আসছিল না। এক অদ্ভুত গোলক ধাঁধায় ফেসে গিয়েছিল তারা। তখন হান সিদ্ধান্ত নেয় সে একবার ছাদে গিয়ে চেক করবে, কিন্তু সেখানে গিয়ে তার চোখ তো ছানা বড় হয়ে যায়। সে দেখতে পায় তার সামনে একদল লোক সাদা পোশাক পরে দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে আমরা সেই মহিলাকেও দেখতে পাই যাকে হিনা সুইসাইড করা থেকে বাঁচিয়েছিল। ওই মহিলার মাথায় অনেকগুলো এসলাইন ছিল, তাই হিনা তাকে বলেছিল, তোমার এই এসলাইন একটা সময় সবাই দেখে ফেলবে। তুমি যদি তোমার এই গোপন কথাটা আজীবন গোপন রাখতে চাও, তাহলে তোমার সব পার্টনারদেরকে মেরে ফেলো। তখন থেকে ওই মহিলা একে একে তার সব পার্টনারদেরকে মারতে শুরু করে। এমনকি হানের সামনেও সে তার এক পার্টনারকে নির্মমভাবে হত্যা করে। হান কিছু বুঝে ওঠার আগেই সেখানে এস লাইনের কুইন হিনা চলে আসে। তার মাথায় ছিল আরও গোডাউন এস লাইনের। হান এটা দেখে অবাক হয়ে যায়, কিন্তু প্রশ্ন হচ্ছে এতদিন তার মাথায় কোনো এস লাইন দেখা যায়নি কেন? এর কারণ হচ্ছে সে এই এস লাইনগুলোকে কন্ট্রোল করতে পারত। তো সে হানের সামনে তার বাবাকে এনে তার হাতে একটা চাকু দিয়ে তাকে মেরে ফেলতে বলে। সে হানকে বোঝায় যে এই লোকটা তার আদরের সাইমকে বছরের পর বছর শোষণ করেছে, তাকে এভাবে ছেড়ে দেওয়া যাবে না। হান তখন চাকুটা নিয়ে বাবার বদলে হিনার উপরে অ্যাটাক করে বসে, কিন্তু তাকে মারতে পারে না। হয়তো সেও শিনের মতো অমর। তো এরপর হিনা নিজেই হানের বাবাকে মেরে ফেলে। হান তাকে বাধা দিতে গেলে হিনা তাকে ছুঁড়ে ফেলে দেয়। এতে হান অজ্ঞান হয়ে যায়। হিনার এমন অসাধারণ শক্তি দেখে বোঝাই যাচ্ছিল সে কোনো সাধারণ মানুষ নয়। হয়তো সে কোনো ডাইনি বা নয়তো কোনো এলিয়েন। যাই হোক, এরই মাঝে শিনরাও ছাদে চলে আসে, কিন্তু তারা কাউকেই দেখতে পায় না। এমন সময় হঠাৎ শিন ইউনজুর চোখে চশমা দেখে ঘাবড়ে যায়। ততক্ষণে ইউনজু অদ্ভুত সব জিনিসপত্র দেখতে শুরু করেছিল। তার চোখের সামনে শুধু এস লাইনগুলো ভাসছিল। এরই মাঝে হঠাৎ সে শিনের উপরে অ্যাটাক করে।
শিন তখন বুদ্ধি খাটিয়ে তার চোখ থেকে চশমাটা খুলে ভেঙে ফেলে। ইউনজু এবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু তাদের ধস্তাধস্তিতে শিন বেশ আহত হয়ে গিয়েছিল আর তার সেই ক্ষতস্থান থেকে রক্ত বের হচ্ছিল আর সেগুলো হাওয়ায় ভেসে যাচ্ছিল। শিন এটা দেখে অবাক হয়ে যায় আর তখনই হঠাৎ সে হিনাদের সবাইকে দেখতে পায়। হিনার আশেপাশে থাকা মানুষগুলো তখন শিনকে ঘিরে ধরে। এরপর হিনা এসে তাকে মারতেই যাবে, ঠিক সেই মুহূর্তে শিনের মা এসে তাকে বাঁচায়। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে শিনকে বলে, তুমি কখনোই তোমার বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী মনে করবে না। আমি নিজেও এসলাইন দেখতে পেতাম, আমার কাছে চশমা ছিল আর তাই আমি তোমার বাবাকে মেরেছি। এই কথা বলে শিনের মা শেষ নিঃশ্বাস ত্যাগ করে। শিন তখন রাগের মাথায় হিনাকে মারতে গেলে হিনা উল্টো তার পেটে চাকু বসিয়ে দেয়। এরপর নিজের শক্তির মাধ্যমে তাকে হাওয়ায় ভাসিয়ে দেয়। তখন শিনের শরীরের রক্তবিন্দুগুলো একত্রিত হয়ে আকাশে একটা অদ্ভুত পোর্টাল খুলে দেয়। এরপর সে আবারও মাটিতে এসে পড়ে। একটু স্বাভাবিক হওয়া মাত্রই সে হিনার উপরে অ্যাটাক করে, কিন্তু হিনা তখন হেসে বলে, অনেক দেরি করে ফেললে, যা হওয়ার সেটা হয়ে গেছে। শিন তখন আকাশের দিকে তাকালে দেখতে পায় ওই পোর্টাল থেকে অদ্ভুত লাল আলো সব দিকে ছড়িয়ে পড়েছে আর সবাই এখন খালি চোখেই এস লাইন দেখতে পাচ্ছে। সাধারণ মানুষেরা বিষয়টাতে বেশ ঘাবড়ে যায়। এই ঘটনার বেশ কয়েকদিন পর আমরা দেখতে পাই শহরের সবাই এস লাইনে অভ্যস্ত হয়ে গিয়েছে। সাইমো ততদিনে সুস্থ হয়ে উঠেছে এবং নিজে গ্র্যাজুয়েশন শেষ করে ফেলেছে আর হানের সাথে তার সম্পর্কটাও আগের মতো সুন্দর হয়ে গিয়েছে। তবে এখন আর তার মাথায় কোনো এস লাইন নেই। এদিকে শিন আজও জেসনের স্মৃতি আঁকড়ে পড়ে আছে। একদিন সে জেসনের সমাধিতে ফুল দিতে গেলে কেউ তার নাম ধরে ডাকে, কিন্তু শিন আশেপাশে কাউকেই দেখতে পায় না। এরই মাঝে হঠাৎ করে হিনা তার সামনে চলে আসে আর এর মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। যেহেতু একটা সাসপেন্সফুল মুহূর্তে এসে গল্পটা শেষ হয়েছে আর হিনার পরিচয়টাও পুরোপুরিভাবে জানা যায়নি, তাই আশা করা যায় আমরা খুব দ্রুতই এই সিরিজের দ্বিতীয় সিজন পেতে চলেছি। আজকের গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর এটার দ্বিতীয় সিজন রিলিজ হওয়ার সাথে সাথে আমরা এটার গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততদিন আমাদের চ্যানেলের অন্যান্য গল্পগুলো এনজয় করতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে অবশ্যই মনে রাখুন।